আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি গল্প নিয়ে বাংলা সাহিত্যের নতুন একটি গল্প নিয়ে শুরু করছি। এটা হচ্ছে অনীশ দেব লেখা পিশাচ সমগ্র থেকে নেয়া আমি পিশাচ গল্প নিয়ে। তো শুরু করা যাক। আমি একজন পিশাচ, এছাড়া অন্য কোনো পরিচয় আমার নেই। কবে কিভাবে আমার জন্ম তা জানি না। আমার বয়সে কত তাও জানা নেই। শুধু জানি রক্ত আমার একমাত্র খাদ্য। রক্তের পিপাসা আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়িয়ে নিয়ে বেড়ায়। এখনও যে পথ চলছি সেও ওই রক্তের টানে। পিপাসায় বুক শুকিয়ে আসছে আমার। আমাকে কেমন দেখতে বলছি, তবে শুনে যেন অবাক হয়ে যেও না। আমার কোনো নির্দিষ্ট চেহারা নেই। যখন যেখানে থাকি সেই রকম চেহারা নিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিই। যেমন যখন জঙ্গলে থাকি তখন গাছের পাতা কিংবা গাছের পাগলও বাকল হয়ে যায়। পুকুর পাড়ে থাকলে ঘাস পাতা আগাছা কিংবা মাটির চেহারা নেই। এটা ছদ্মবেশ যদি বলো তো তাই। ভিজে সাথে নোংরা জায়গায় আমি থাকতে ভালোবাসি। তাই আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষ বা পশুর শরীর। ওদের শরীরের ভেতরটা নরম, স্যাঁতস্যাঁতে, দুর্গন্ধময়, নোংরা, আবার একই সঙ্গে রক্তের তাপে উষ্ণ। ওদের শরীরে আমি নিশ্চিন্তে বহুদিন থাকতে পারি। আর ওদের দিয়ে আমার রক্তের তৃষ্ণা মেটায়। আমার ইচ্ছে ওরা অন্যের শরীর ধারালো দাঁত বসিয়ে রক্ত চুষে নেয়। ওরা বুঝতেও পারে না ওরা আসলে আমার তেষ্টা মেটাচ্ছে। কারণ ওদের শরীর ঢুকে পড়ার পর থেকে ওদের মস্তিষ্ক চলে আমার কথায়। অর্থাৎ ওদের শরীর আর মন দুই দখল করে ফেলি আমি। তবে পশুর চেয়ে মানুষই আমার বেশি পছন্দ, কারণ মানুষের রক্তের স্বাদ সবার সেরা। আর মানুষ শিকার করাও সহজ। তারপর আমার হয়ে সেই মানুষ কিংবা অমানুষ রক্ত পিশাচ যখন মানুষ শিকার করে তখন তার কাজটাও সহজ হয়ে যায়। ভাবতেই কত তৃপ্তি। কিন্তু এ কাজে বিপদও আছে। আমার দখলে থাকা অমানুষগুলো যখন ধরা পড়ে যায় তখন ওরা শাস্তি পায়। অন্যান্য সুস্থ মানুষ ওদের খতম করে। তখন আমাকে পালিয়ে বাঁচতে হয়। এক দেহের আশ্রয় ছেড়ে ছুটতে হয় অন্য আস্তানার খোঁজে। বুঝতেই পারছো, মানুষ পিশাচগুলোর বিনাশ হলো, আমার বিনাশ নেই। তাহলে কি আমি অমর? কে জানে। তবে আত্মা যদি অমর অবিনশ্বর হয় তাহলে প্রেতাত্মা কিংবা পিশাচের অমর হতে অসুবিধে কি? পথ চলতে চলতে যখন ভীষণ একঘেয়ে আর ক্লান্ত লাগছে ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সকাল থেকেই মেঘের শ্বাস রোদ চোখ পড়ছিল। দুপুর পেরোতেই তার কান্নাকাটি শুরু হলো। চলতে আর ইচ্ছে করছিল না, তেষ্টায় আমার ভিতরটা ছটফট করছিল। তাই সামনের দোতলা বাড়িটায় ঢুকে পড়লাম। প্রকাণ্ড বাড়ি, তার লাগোয়া খেলার মাঠ আর বাগান। মাঠে বর্ষার সবুজ ঘাস, কোথাও কোথাও জল নেমে আছে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। ওরা বোধহয় এই তুমুল বর্ষার জন্য অপেক্ষা করছিল। এখন খুশিতে টকবকে হয়ে কলরোল শুরু করে দিয়েছে। যাক, এবার আমার কাজ হলো বিশ্রাম আর আরাম। আর তার জন্য চাই একজন মানুষ যার শরীরে আমি আশ্রয় নেব। তারপর সত্যবান্বেশ্বর বোর্ডে অঙ্ক করছিলেন। কালো বোর্ডের উপর ওর চক ধরা আঙুল তাড়াহুড়ো করে আলপনা এঁকে চলছে। অঙ্ক যেন স্যারের পোষা পাখি। কি সুন্দর স্যারের কথা শুনে। কোনো অঙ্কেই স্যারের আটকায় না, ধরেই স্যাট করে দেন। সেজন্যই অচতৃদ্ধিমান বাসব সৌরভরা সত্যবান স্যারের নাম দিয়েছে স্যাট। স্যার বোর্ডে অঙ্ক করছিলেন আর ক্লাস 9-এর ছেলেরা মাথা নিচু করে চুপচাপ সেটা খাতায় টুকে নিচ্ছিল। অচ্যুত অঙ্কের দারুণ সবসময় 100-100 পায়, কিন্তু বীজগণিতের এই অঙ্কটা ওর আটকে গেছে। হলো অ্যান্ড নাইটের হায়ার অ্যালজেব্রা থেকে এই অঙ্কটা স্যার আগের দিন করতে দিয়েছিলেন। মাথা ঝুঁকে অঙ্ক টোকা শেষ হতেই কন্দর্প অচ্যুতকে আলতো করে খোঁচা মারল। অচ্যুত পাশ ফিরে তাকাতেই কন্দর্প ফিস করে বলল, এই আমার ব্যাগ থেকে 60 টাকা চুরি গেছে। অচ্যুত অবাক হলো না, কারণ গত 7-8 দিন ধরে ওদের সেকশনে এই চুরির ব্যাপারটা শুরু হয়েছে। প্রথম যে চুরিটা ওদের নজরে পড়েছিল সেটা ঋদ্ধিমানের ব্যাগ থেকে 4 টাকা উধাও হওয়ার ঘটনা। সেটা ওরা কেউ খুব একটা আমলে নেয়নি, ভেবেছে ঋদ্ধিমানের হয়তো ভুল হয়েছে, ভুল করে টাকাটা অন্য কোথাও রেখে এসেছে। কিন্তু তারপর ওদের বন্ধু কুলদীপের ব্যাগ থেকে 12 টাকা উধাও হতেই অচ্যুতরা নড়ে চড়ে বসছে। ক্লাসে কুলদীপের গায়ের জরিপ সবচেয়ে বেশি, ওর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ পারে না। তাছাড়া ও রোজ ব্যায়াম করে বক্সিং ক্লাবে বক্সিং শিখে। টাকা চুরি যেতেই কুলদীপ তো রেগে আগুন। ও সবাইকে শাসিয়ে বলল, চোর ধরা পড়লে এক ঘুষিতে নাক ফাটিয়ে 12 টাকা শোধ নেব। কিন্তু চুরির ব্যাপারটা থামলো না। যেমন আজ কন্দর্পের টাকা চুরি গেছে, সুতরাং দুটো পিরিয়ডের ফাঁকে ওরা 4-5 জন মিলে টিচার্স রুমে গিয়ে বাংলার অমিয় স্যারকে সব জানালো। স্যার কিছুক্ষণ চিন্তা করে বললেন, হাতে নাতে চোরকে না ধরা পর্যন্ত কোনো প্রমাণ নেই। যদি তোরা চোরকে লাল হাতে ধরতে পারিস তাহলে প্রধান শিক্ষক মহাশয়কে আদ্যপান্ত অবদান করিয়ে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে।
অচোত্রা আন্দাজ করতে পারল তস্কর আর নক্তচর মানে চোর। অমিয় স্যারকে নিয়ে এই এক মুশকিল। বাংলার স্যার বলে বড্ড বেশি বাংলায় কথা বলে। পরদিন থেকে ওরা 5 জন অচেতন কুলদীপ, প্রতীক, বাসব আর সৌরভ চোর ধরার নানান মতলব আঁটতে লাগলো। এসব ব্যাপারে কুলদীপ ওদের লিডার, আর প্রতীক কুলদীপের সর্বক্ষণের সাথী। মাঝে মাঝে কুলদীপকে দুষ্ট বুদ্ধির যোগান দেয় বলে প্রতীকের একটু কুখ্যাতি আছে। বাসব ক্লাসের মনিটর, এনসিসির ক্যাডেট, ডিসিপ্লিন নিয়ে সবসময় মাথা কামায়, হাঁটা চলা করে সৈনিকের ঢঙে যেন লেফট রাইট করে প্যারেড করছে। ক্লাসের অনেকেই ওর হাঁটার ঢং নকল করে ওকে ব্যঙ্গ করে, তবে আড়ালে নইলে ও স্যারদের কাছে কমপ্লেন করে দিবে। আর যেহেতু সৌরভের ব্যাগ থেকে 24 টাকা চুরি গিয়েছিল, তাই চোর ধরার মতলবে ও একেবারে ঝাঁপিয়ে পড়েছে। টিফিনের সময় স্কুলের লাগোয়া খেলার মাঠে জাম গাছতলায় বসে ওদের প্ল্যান আটার কাজ শুরু হলো। টিফিনের সময় অচেতরা বেশিরভাগই ক্লাসরুম ছেড়ে খেলার মাঠে বেরিয়ে আসে। টিফিনটা কোনো রকম নাকে মুখে গুঁজে ওদের কলরোল খেলাধুলা শুরু হয়। ওদের চেঁচামিতে গাছে বসে থাকা বুলবুলি, শালিক, বসন্ত, বৌরি আর দোয়েল পাখিরা উড়ে পালায়। আধ ঘন্টা পর ক্লাস বসলে মাঠটা হঠাৎ আবার ফাঁকা নির্জন হয়ে যায়। তখন পাখিরা বোধহয় হাঁপ ছেড়ে ফিরে আসে। চুরির ঘটনাগুলো খতিয়ে বিচার করার পর প্রতীক বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে টাকাটা যে নেয় সে টিফিনের সময় নেয়। ক্লাসে তখন যদি অন্যরা কেউ বসে থাকে তাহলে নেয় না, কিন্তু ফাঁক পেলে ব্যাগ হাতায়। টিফিনের সময় ক্লাসরুমটা ওয়াচ করতে হবে। তখন ঠিক হলো, রোজ টিফিনের সময় সৌরভ ওদের ক্লাসরুমের ডেস্কের নিচে ঘাপটি মেরে লুকিয়ে থাকবে। ক্লাসে কেউ ঢুকলে সৌরভকে দেখতে পারবে না, ফলে চোর বাবাজি ধরা পড়বে। যেমন মতলব তেমন কাজ, এবং ফল পাওয়া গেল 3 দিনের মধ্যে। সৌরভ ক্লাসরুমে লুকিয়েছিল। ওদের ক্লাসে 2টো করে ডেস্ক পাশাপাশি তক্তা দিয়ে জুড়ে দুজনে বসার মতো ব্যবস্থা করা আছে। সেই জোড়া ডেস্কগুলো আবার পাশাপাশি সাজিয়ে ডেস্কের সারি তৈরি করা আছে। আর এই ক্লাসরুমের মাঝ বরাবর রয়েছে যাতায়াতের প্যাসেজ। সৌরভ ক্লাসরুমের একবারে শেষে এক কোণে একটা জোড়া ডেস্কের নিচে লুকিয়েছিল। অত বড় ঘরে আর কেউ নেই, সব চুপচাপ, শুধু 3টে সিলিং ফ্যান ঘোরার শব্দ হচ্ছে। ঘাড় গুজে বসে থাকতে সৌরভের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু একটা জেদ ওকে দিয়ে কষ্ট সয়ে নিচ্ছিল। আগের 2 দিন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজ ঘটলো। মিনিট 10 যেতে না যেতে একজোড়া পা দেখতে পেল সৌরভ। খুব সাবধানে 2টো ডেস্কের পায়ের এক চিলকে ফাঁক দিয়ে উকি মারল। দেখলো ওদেরই ক্লাসের রাজীব দাস প্রথম সারি ডেস্কের ব্যাগগুলোকে ব্যস্তভাবে হাতড়াচ্ছে। কোনো ব্যাগের ভিতর থেকে কী যেন মোট করে নিয়ে পকেটে ঢুকাচ্ছে, আর মাঝে মাঝে ঘাড় ঘুরে ক্লাসরুমের দরজার দিকে তাকাচ্ছে। মাত্র 5 মিনিট, তার মধ্যে 2টো ডেস্কের শাড়ির তল্লাশি চটপট সেরে ফেলল রাজীব। যা পেল পকেটে গুছিয়ে নিল, তারপর তাড়াহুড়ো করে ঘর ছেড়ে পালিয়ে গেল। না, সৌরভ চোর বলে চেঁচানি, কারণ সেরকম কথা ছিল। ও শুধু চুরির ঘটনাটা কুলদীপ পছন্দ জানিয়ে দিল, বলল এই কুকুরটি কার। এই খবরটা জানার পর কুলদীপটা চোর ধরার ফাঁদ পাতল। ওরা 5 জন টিফিনের সময় ক্লাসরুমের 5 জায়গায় ডেস্কের নিচে ঘাপটি মেরে রইল। ওদের হতাশ হতে হলো না, কারণ চোর এলো এবং চটপট কাজ সারতে লাগলো। কুলদীপ সকালের আগে হুড়মুড় করে বেরিয়ে এলো। ওর পিঠের ধাক্কায় একজোড়ে ডেস্কে ধারাম করে মেঝেতে উল্টে পড়লো। ও চিৎকার করে রাজীবকে ঝাপড়ে ধরলো, ব্যাটা চোর, রোজ বন্ধুদের টাকা চুরি করিস, লজ্জা করে না? ততক্ষণ সৌরভ, বাসব, প্রতীক আর অচ্যুত ওদের লুকোনো জায়গা থেকে বেরিয়ে এসেছে। ওরা সবাই রাজীবকে ঘিরে ধরলো। তারপর রাজীবকে টানতে টানতে নিয়ে গেল টিচার্স রুমে। এখন টিফিনের সময় একটা প্রকাণ্ড টেবিল ঘিরে স্যাররা বসেছিল। কয়েকজন গল্প গুজব করছিলেন, কেউ টিফিন সারছিলেন। বেয়ারা শেফকারাম এক পাশে দাঁড়িয়ে চক ডাস্টার গুছিয়ে রাখছিল। টিচার্স রুমের দরজায় দাঁড়িয়ে কুলদীপটা চট করে ঘরের ভিতরটি চোখ বুলে নিল। ওদের ক্লাস টিচার ভূগোলের কালীপদ স্যারকে ওরা দেখতে পেল না, বোধহয় কোনো কাজে বাইরে বেরিয়েছেন। তবে অমিয় স্যার আর সত্যবান স্যার ছিলেন। সত্যবান স্যার টিফিন করছিলেন, আর অমিয় স্যার খবরের কাগজ পড়ছিলেন। টিচার্স রুমের দরজায় ওদের জটলা দেখে কেউ অবাক হয়ে দেখছিলেন। বাসব অমিয় স্যারের দিকে তাকিয়ে বলল, ভিতরে আসবো স্যার? অমিয় স্যার কাগজ থেকে মুখ তুলে দরজার দিকে তাকালেন। কুলদীপ, সৌরভ, বাসবদের দেখে বুঝলেন কিছু একটা গোলমাল হয়েছে, কারণ কুলদীপ রাজীবের কবজি শক্ত করে চেপে ধরেছিল। চেয়ার ঠেলে সরিয়ে উঠে দাঁড়ানো অমিয় স্যার খবরের কাগজটা একটু ডাস্টার চাপা দিয়ে রেখে চটপট চলে এলো দরজার কাছে। কি রে, কি হয়েছে? ওরা হাঁপাতে রাজীব দাসের কীর্তির কথা বলল। অমিয় স্যার ধৈর্য ধরে সব শুনলেন। ব্যাপারটা ওর মনে পড়ে গেল। তিনিই ওদের বলেছিলেন চোরকে হাতে নাতে ধরার কথা। তিনি রাজীবকে বললেন, তুই এখানে থাক, তারপর অচ্যুতের দিকে ফিরে তোর শ্রেণীতে যা, আমি ব্যাপারটা দেখছি। এমন সময় সত্যবান স্যার ওদের পাশ দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু আশ্চর্য, ওদের জটলা নিয়ে কোনো রকম কৌতূহল দেখালেন না। একজন অচেনা মানুষের মতো পাশ দিয়ে চলে গেলেন। অথচ 2-3 দিন আগেও অচ্যুতকে দেখলে হেসে বলতেন, কিরে দিনরাত শুধু ক্রিকেট নিয়ে পড়ে আছিস নাকি অঙ্ক একটু আটটুকু হচ্ছে? ভালো করে পড়, মাধ্যমিক অঙ্কে 100 পাওয়া চাই।
অযুত বেশ অবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড ধরেও সত্যবান স্যার চলে যাওয়া দেখল। আর ঠিক তখনই টিফিন শেষে হওয়ার ঘন্টা বেজে উঠল, ঢং ঢং ঢং। স্কুলের দারোয়ান বাঞ্জারা পূর্ণিমার চাঁদের মতো গোল পিতলের ঘন্টায় কাঠের হাতুড়ি দিয়ে তালা ঠুকে জানিয়ে দিচ্ছে টিফিনে আধ ঘন্টা শেষ হয়েছে। তখন আবার ক্লাস শুরু হবে। ক্লাস 4-5 পড়ার সময় অচেতন এরকম একটা পিতলের ঘন্টা কেনার খুব শখ ছিল, কিন্তু বাপি আর মা সেই শখের কথাটা শুনে হেসে এমন গড়িয়ে পড়েছিল যে অচেতন আর ঘন্টা কেনা হয়ে ওঠেনি। স্কুলের চওড়া বারান্দার ধারে ওরা ক্লাসের দিকে ফিরে যাচ্ছিল। তখন দুপুর হলো, আকাশ মেঘলা, যখন তখন বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে ঝেঁপে বৃষ্টি চলছে। মাঝে মাঝে আধ ঘন্টার বিরতি বৃষ্টিও বোধ হয় তখন টিফিন করতে যায়, নয়তো ঘুমিয়ে পড়ে। স্কুলের মাঠটা বৃষ্টিতে যাচ্ছে তাই হয়ে থাকে বলে এখন টিফিনের সময় খেলার হুল্লোড় অনেকটা মিয়ে গেছে। আর সবসময় মেঘলা থাকলে অযুতের কেমন যেন মন খারাপ লাগে। ফিফথ পিরিয়ডের 10-15 মিনিট পেরিয়ে যাওয়ার পর রাজীব ক্লাসে এসে ঢুকলো। রমেশ স্যার তখন ইতিহাস পড়াচ্ছিলেন, আর ক্লাসের অর্ধেক ছেলে তো তন্দ্রার টানে ঢুলছিল। ঘন ঘন হাই উঠছিল সকলে, কিন্তু রাজীব দাসকে দেখে সবাই সোজা হয়ে বসলো। রাজীবের রং টকটকে ফর্সে, ঘি মাখন খাওয়া, গোলগাল নদর চেহারা, চোখে চশমা, সবসময় ফিটফাট থাকে, কিন্তু এখন ওর চুল উস্কো খুস্কো, চোখের জল চশমার ফাঁক দিয়ে গাল বেরিয়ে নেমে এসেছে, এসকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রমেশ স্যার দক্ষিণাত্যে সাতবাহন সাম্রাজ্যের সাতকান থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তুই কোথায় গিয়েছিলি? প্রশ্ন করে কুতু কুতু তীক্ষ্ণ চোখে তিনি রাজীবকে ফোর করে দিলেন। আমিও স্যার আমাকে হেড স্যারের কাছে নিয়ে গিয়েছিলেন। ফোপাতে ফোপাতে বলল রাজীব। কেন রে, কী করেছিস তুই? রাজীব চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অযুতের ভীষণ খারাপ লাগছিল। আর হেড স্যার মোহনলাল বাবু নিশ্চয়ই ওকে বেত দিয়ে মেরেছেন, কিন্তু রাজীবই বা টাকা চুরি করে কেন? ওরা তো বেশ বড় লোক। রেল স্টেশনের কাছে ওদের সুন্দর দোতলা বাড়ি, মারুতি জেন গাড়ি করে স্কুলে আসে। মনিটর বাসবকে ডেকে রমেশ স্যার ব্যাপারটা জানতে চাইলেন। রাজীবকে বললেন, তুই ডেস্কে গিয়ে বস। রাজীব মাথা নিচু করে ডেস্কের দিকে এগোলো। অযুতের ডেস্কের শাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাজীব ওকে মিনমিনে গলায় বলল, ছুটির পর তোকে অমিয় স্যার দেখা করতে বলেছেন। অযুত গান নেড়ে আচ্ছা বলল। রমেশ স্যার বাসবের কাছে গোটা গল্প শুনে তারপর আবার সাতবাহন রাজবংশের কাহিনী শুরু করলেন। রমেশ স্যারের পিরিয়ড শেষ হতেই সবাই রাজীবকে ছেঁকে ধরল। কেউ কেউকে সান্ত্বনা দিল, আবার কেউ বলল ঠিক হয়েছে, অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছে। কুলদি, সৌরভ, বাসবরা খুঁটিয়ে জানতে চাইল অমিয় স্যার ওকে হেড স্যারের কাছে নিয়ে যাওয়ার পর ঠিক কী হয়েছে। রাজীব খতিয়ে বলে বলছিল আর ফুপিয়ে উঠছিল। হেড স্যারের 10 ঘা বেতের বাড়ি খেয়েও সহ্য করেছে, কিন্তু হেড স্যার বলেছেন কালোর বাবা মাকে স্কুলে এসে দেখা করতে। এটা ওকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছে। বাপি মাম্মি এসব ঘটনা জানতে পারলে ওকে হয়তো বাড়ি থেকে বের করে দিবে। রাজীব তাই ভয়ে ফ্যাকাশে হয়ে ছিটিয়ে গেছে। কুলদীপের ভীষণ মন খারাপ হয়ে গেল। ওরা রাজীবকে সান্ত্বনা দিয়ে বলল, দাঁড়া দেখছি কী করা যায়, তুই চিন্তা করিস না। সবসময় অযুত বললো, অমিয় স্যার তো আমাকে ছুটির পর ডেকেছেন, তখন আমি স্যারকে বলবো হেড স্যারকে যেন রিকোয়েস্ট করেন যাতে গার্জেন কল না হয়। অযুতের কথায় রাজীব তেমন ভরসা পেল না, মনে হলো না। 4:10 বাজারের ছুটির ঘন্টা বাজালো। বই খাতা গুছিয়ে নিয়ে নানান ক্লাসের ছেলের দল পিলপিল করে বেরিয়ে এলো ক্লাসরুমের বাইরে। তারপর স্কুল বাড়ি ছেড়ে মাঠে নেমে এলো সাদা জামা কালো প্যান্টের ভিড়। সেখান থেকে সদরের লোহার গেট, আবার গেট পেরিয়ে রাস্তা। আকাশ মেঘ কালো হয়ে এসেছে, এখনই বোধহয় আবার বৃষ্টি নামবে। স্কুলের মাঠের একপাশে সারি সারি দাঁড় করানো সাইকেল। এক ছেলে হই হই করে ছুটলো সাইকেলের দিকে। নিচু ক্লাসের কয়েকটা ছেলে জল কাদা ভরা মাঠে ছুটোছুটি করে খেলতে লাগলো। মাঠের এখানে ওখানে জমে থাকা জলের উপর পা ফেলে ধাপিয়ে ছুটে গিয়ে কাদা জল ছিটকে দিতে লাগলো চারপাশে। সদরের গেটের বাইরে বাবা মায়েদের ভিড়, তাদের চোখ সাদা কালো পোশাকের ভিড়ে নিজের ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। স্কুল ছুটির সময় এই ভাঙা চৌড়া সরু রাস্তাটা সাইকেল রিক্সা আর স্কুটারে ছয়লাপ হয়ে যায়। যানজট চলে অন্তত আধ ঘন্টা। এখন বর্ষার সময় তাই অবস্থা একেবারে বেহাল। স্কুল ছুটি হয়ে গেলেও অচুতর কয়েকজন ক্লাস থেকে বেরোয়নি। আমিও স্যারের সঙ্গে দেখা করতে গিয়ে রাজীবের ব্যাপারে অচুত ঠিক কী বলবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। রাজীব কুলদীপ অচুতের হাত ধরে একেবারে কেঁদে পড়ল। তোরা আমাকে যেভাবে হোক সেভ কর। প্রায় আধ ঘন্টা পর ওরা ক্লাসরুম থেকে বেরোলে কুলদীপরা সবাই চলে গেল। পিঠে বই খাতার ব্যাগ ঝুলে অযথা একা রওনা হলো টিচার্স রুমের দিকে। যাওয়ার আগে কুলদীপকে বলল, রাজীবের ব্যাপারে অমিয় স্যারের সঙ্গে কথা কি হলো আমি তাকে রাতে ফোন করে জানাবো, টাটা। অদ্ভুত খেয়াল করেনি কখন যেন বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগের হল্লোর হইচুর থেমে গিয়ে এখন সব একেবারে নিঝুম, শুধু বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। বাইরে কলা গাছের পাতায় বৃষ্টির ফোঁটা টপ টপ শব্দ হচ্ছে।
দূর থেকে সাইকেল রিক্সার প্যাক প্যাক ডাক শোনা যাচ্ছে, আর কখনো কখনো মেঘের গুরুম গুরুম। ছুটির পর স্কুল থেকে সবাই চলে যায়, তখন বাঞ্জারা স্কুলের সব ঘুরে ঘুরে আলো আর পাখা অফ করে দরজায় দরজায় তালা দেয়। তারপর স্কুল বিল্ডিংয়ের কোলাপসিবল গেটে তালা দিয়ে নিজের ঘরে যায়। ওর ছোট ঘর স্কুল বাড়ির লাগোয়া, অ্যাসবেস্টের ছাউনি দেওয়া, পাশেই একটা টিউবওয়েল, আর তাকে ঘিরে নানান গাছপালা। বর্ষায় সেগুলো সব মাথাচাড়া দিয়ে উঠেছে। টিউবওয়েল থেকে একটু দূরে একটু ছোট গোয়ালঘর, সেখানে বাঞ্জারার পোষা গরু বা রামুয়া আর ছোট একটা বাছুর আছে। ওরা বেশিরভাগ সময় মাঠে ঘুরে বেড়ায়, ঘাস পাতা খায়। বাঞ্জারা বউ নিয়ে থাকে। ওর বউ স্কুলের সুইপারের কাজ করে, সবসময় পান খায় আর মাথায় ঘোমটা টেনে থাকে। টিচার্স রুমের দিকে হেঁটে যাওয়ার সময় অচত্যের বুট জুতোর খটখট শব্দ করিডোরের কেমন যেন ফাঁপা প্রতিধ্বনি চলছিল। একতলা থেকে দরজা বন্ধ করার শব্দ শোনা যাচ্ছিল। বাঞ্জারা ওর কাজ শুরু করে দিয়েছে। টিচার্স রুমের কাছে এসে অচত্য অবাক হয়ে গেল। ঘর খা খা করছে, কেউ নেই। ঘরে আলো জ্বলছে, পাখা ঘুরছে, খোলা জানালা দিয়ে ঘোর কালো মেঘ, গাছপালার বৃষ্টি চোখে পড়ছে, দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতা হাওয়ায় উঠছে। তাহলে কি বৃষ্টি আসার ভয়ে অমিয় স্যার একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছেন? এমন সময় একটা শব্দ অচত্যের কানে এলো, মেঝেতে খুচরো পয়সা পড়ে যাওয়ার শব্দ। টিচার্স রুমের দরজায় দাঁড়িয়ে চোখ শুরু করে নজর দাঁড়ালো করলো অচত্য। সামনে কুঁজো হয়ে টেবিলের নিচ দিয়ে দেখতে চেষ্টা করলো। খুচরো পয়সা কোথায় পড়লো, কার পকেট থেকে পড়লো? ঝুঁকে পড়ে নিচু হতে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল অচত্য। সত্যবান স্যার দেয়ালের গায়ে টিকির মতো হেঁটে বেড়াচ্ছে। মেঝ থেকে অন্তত হাত দুয়েক উপরে মেঝের সঙ্গে সমান্তরালভাবে স্যারের শরীরটা আঠার মতো আটকে রয়েছে। ঠিক সাঁতার দেওয়ার ভঙ্গিতে তিনি এগিয়ে চলছে। এরকম একটা মজার দৃশ্য দেখে অচত্যের হাসি পাওয়ার কথা, কিন্তু ও ভয় পেল। ওর হাত পা ঠকঠক করে কাঁপতে লাগলো, বুকের ভিতর বাতাস আটকে গেল। কারণ সত্যবান স্যারের মুখে এক অদ্ভুত নিষ্ঠুর উল্লাস। ঠোঁট জোড়া লাল টুকটুকি করছে, চোখে এক অলৌকিক সবুজ আলো। আর ঠিক তখনই কর কর করার শব্দে বাজ পড়লো কোথাও। অচত্য চমকে উঠল। ওই অবস্থাতে ও বুঝতে পারলো খুচরা পয়সাগুলো স্যারের পকেট থেকে পড়েছে। এরকম একটা বিচিত্র ভয়ঙ্কর দৃশ্য অচত্যকে পাগল করে দিল। ও হেসকি তুলে শ্বাস টানলো, বুক ভরে বাতাস নিতে চাইলো। তারপর ছুটে লাগলো দোতলার বারান্দা ধরে। ওর বুকের শব্দ শুনে মনে হচ্ছিল কোনো পাগলা ঘোড়া মৃত্যু ভয়ে ছুটে পালাচ্ছে। অচত্য যদি পিছন ফিরে তাকাতো তাহলে দেখতে পেত সত্যবান স্যার ওর হেসকির শব্দে দেওয়ালের গা থেকে মুখ ফিরে তাকিয়েছেন। সবুজ আগুন ভরা চোখে ওর ছুটে পালানো দেখছেন। আর স্যারের ঠোঁটে কোণে এক চিলতে রহস্যময় হাসি। পরদিন সাইকেল চালিয়ে স্কুলে গেটে পৌঁছে অচত্যের মনে হচ্ছিল গতকালও যা দেখেছে সবটাই স্বপ্ন, তবে দুঃস্বপ্ন। রংচাটা সীমানা পাঁচিলের গায়ে বসানো জং ধরা লোয়ার গেটের একটা পাল্লা খোলা। অচত্য সাইকেল থেকে নেমে পড়লো। তারপর সাইকেলটা হাঁটিয়ে নিয়ে ভিতরে ঢুকলো। মাঠের এখানে সেখানে বৃষ্টির জল জমে রয়েছে। মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা বাদ দিলে মাঠের বাকি অংশে বড় বড় ঘাস আর আগাছা। এছাড়া পাঁচিলের ধার ঘেঁষে কয়েকটা বট, অসত্য, কদম, কৃষ্ণচূড়া, দেবদারু গাছ আর প্রকাণ্ড জাম গাছটা আছে বাঞ্জারাদের ঘাড়ের কাছাকাছি। গরমকালে পাকা জাম পরে পরে গাছের নিচটা বেগুনি হয়ে আছে। গাছটার নিচে বসার জন্য কয়েকটা সিমেন্টের বেদি আছে। বৃষ্টি না হলে মাঠে স্কুলে প্রেয়ার হয়, আর বৃষ্টি হলে যার যার ক্লাসরুমে। মাঠের বাঁদিকে একটা দোলনা স্লিপ, নিচু ক্লাসের ছেলেদের খেলার জন্য, আর পিছনে সাইকেল রাখার জায়গা। সাইকেল রেখে অচত্য স্কুল বাড়ির দিকে এগুলো। বড় মাপের ছড়ানো দোতলা বাড়ি, আর প্লাস্টারা খসা রংচটা চেহারার দিকে খুব ফুটিয়ে নজর করলে বোঝা যায় একসময় বাড়িটার রং গোলাপি ছিল। স্কুল বাড়ির একতলার দেয়ালে তেল রঙে বড় বড় করে আঁকা মনীষীদের রঙিন ছবি। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামমোহন সবাই সেখানে হাজির। বৃষ্টির জলে ধোয়া ছবিগুলো ঝকঝক করছে। ওদের ছবির দিকে তাকে সত্যবান স্যারের ব্যাপারটা অচত্য কিছুতেই সত্যি বলে মেনে নিতে পারছিল না। গায়ে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে আকাশের দিকে তাকালো অচত্য। আবার শুরু হলো। এবার পুজো বৃষ্টির পিছু ছাড়াতে পারলে হয়। একতলা বারান্দায় ওঠা সিঁড়ির ধাপের দিকে এগুলো। বাঞ্জারার ঘন্টার পর ক্লাস শুরু হলো বটে, তবে অচত্য ভীষণ আনমনা হয়ে রইল। গতকালে ঘন্টা ওর বুকের ভিতর ঘুরপাক খেয়ে মাথা খুঁড়ে মরছিল। প্রথম পিরিয়ডের ঘন্টা পড়তেই ও চমকে উঠল, কারণ সেকেন্ড পিরিয়ডটা অঙ্কের সত্যবান স্যারের ক্লাস। অচত্য কুলদীপ্তির দিকে তাকালো। কুলদীপ দুটো শাড়ি পিছনে বসে ওর চোখে চোখে হতে কুলদীপ ইশারা করলো। এর অর্থ এখনই স্যাটাসেট আসছেন। এখন পর্যন্ত অচত্য শুধু কুলদীপকেই ঘটনাটা বলেছে, আর কাউকে নেই, এমনকি বাপি মাকেও নয়। সত্যবান স্যার ক্লাসে এসে ঢুকলেন। টকটক ফর্সা রং, পেছন দিকে টেনে আঁচড়ানো তেল চকচকে চুল, চোখে সরু কালো ফ্রেমের চশমা, গাল সামান্য ভাঙা, চোয়ালের হাড় উঁচু হয়ে রয়েছে, লম্বাটে, নাকের নিচে সরু
গোঁফ, কালো দাড়ি, নীলচে আভা। সত্যবান স্যারের পরনে সাদা হাফ শার্ট আর গাঢ় বাদামি প্যান্ট। চেহারা বেশ রোগা হওয়ায় প্যান্টটা ঢলঢল করছে। গতকাল স্যার এই পোশাকই পরেছিলেন। অদ্ভুত খুব খুঁটিয়ে স্যারকে দেখছিল। অঙ্ক করতে করতে মাঝে মাঝে কেমন আনমনা হয়ে যাচ্ছেন আর জিভ বের করে ঠোঁট জোরে চেটে নিচ্ছেন, চেষ্টা পেলে মানুষ যেমন করে। কিন্তু এরপরে অবাক কাণ্ড হলো। বীজগণিত অনুপাত আর সমানুপাতের 20 প্রশ্নমালার অঙ্কগুলো বোর্ডে স্যার বোঝাচ্ছিলেন, সেই অঙ্ক হঠাৎই আটকে গেল। অথচ যতদূর জানে সত্যবান স্যারের অঙ্ক কখনো আটকায়নি, কিন্তু আজ একই কাণ্ড। সত্যবান স্যার বোর্ডের দিকে হা করে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন। আঙুলে ধরা চকটা শূন্যে ঘুরে মনে মনে যে অঙ্কটা কষে ফেলতে চাইলেন। অজিতের মনে পড়ে গেল গতকালের কথা। টিচার্স রুম থেকে বেরিয়ে সত্যবান স্যার একজন অচেনা মানুষের মতো ওদের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর স্কুল ছুটির পর টিচার্স রুমের দেয়ালে ওই কাণ্ড। আর এখন বরাবর তিনি স্যাটস্যাটে অঙ্ক করেন আর অঙ্ক গেছেন আটকে। স্যারের কি তাহলে কিছু হয়েছে? সত্যবান স্যার অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর চেয়ারে বসে পড়লেন। অঙ্ক কষা নিয়ে এলোমেলো ধানাই পানাই করে চললেন। তারপর ক্লাস শেষ করে চলে যাওয়ার সময় কুলদীপকে বললেন, কুলদীপ, তোরা কাল সন্ধ্যাবেলাতে কোচিংয়ে আসছিস, তখন ভালো করে এটা বুঝিয়ে দেব। অযথ, কুলদীপ, প্রতীক, রাজীব আর সৌরভ সত্যবান স্যারের কোচিংয়ে একাই ব্যাচে পড়ে। স্যারের বাড়ি নৈহাটি, তবে প্রতি স্কুলের পর কোচিং সেরে রাতের ট্রেন ধরেন। তবে কখনো কখনো রাত হয়ে গেলে কোচিংয়ের ঘরটাতেই থেকে যান। পরের দুটো পিরিয়ড অযত্নের আর কাটতে চাইছিল না। ও ভাবছিল কতক্ষণ টিফিন হবে আর কুলদীপকে নিয়ে আলোচনায় বসবে। গতকাল বাড়ি ফিরে আর পড়াশোনায় মন বসাতে পারেনি অযত্ন। সত্যবান স্যারের দেয়ালে হাটের দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। একটা লতানে গাছ যেন সাপের মতো এঁকে বেঁকে সরসর করে বেড়ে চলছে। লেখাপড়ার চেষ্টা ছেড়ে টিভিতে ESPN আর স্টার স্পোর্টস চ্যানেল দেখতে বসে গিয়েছিল। কিন্তু স্যার টিভির পর্দাতে হেঁটে বেড়াচ্ছিলেন। মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে চোখ শুরু করে ওকে দেখছিল। অনেকক্ষণ দেখার পর কাছে এসে জিজ্ঞেস, তোর কি কিছু হয়েছে রে? কিছু না। অচত্য মায়ের চোখের দিকে তাকাতে পারল না। শূন্য দৃষ্টিতে টিভির পর্দার দিকে চেয়ে রইল। তখন থেকে দেখছি কেমন উসখুস করছিস। কোনো জবাব দিল না অচত্য। স্কুল ঝগড়া মারপিট করেছিস? না মা। মাথা নাড়লো অচত্য। টিভির দিকে থেকে চোখ সরালো না। মা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলের মনের ভিতরটা বুঝতে চেষ্টা করলো। তারপর দীর্ঘশ্বাস সরে গেল রান্নাঘরের দিকে। ভাবলো অযত্নের বাবা এলে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবে। ছেলে বড় হচ্ছে, স্কুলে কি সমস্যা এসেছে কে জানে। অযত্নের বাবা এখন বাড়ি নেই। সে অফিস থেকে ফিরে বটতলা মিষ্টির দোকানে কাছে তাসের আড্ডায় মেতে আছে। ফিরতে ফিরতে রাত 10টা। অযত্ন যখন টিভি, রেডিও, ওয়াকম্যান, বারান্দা এঘর ওঘর করে ক্লান্ত হয়ে নিজের ঘরে গিয়ে পরের টেবিলে বসেছে, ঠিক তখনই কুলদীপের ফোন এলো। অযত্ন ফোন করেননি দেখে কুলদীপ ওকে ফোন করেছে। নিচু গলার সঙ্গে কথা বললো অযত্ন। বলল, আমিও স্যারের দেখা পাইনি আর সত্যবান স্যারকে ওই রকম করতে দেখেছে। কুলদীপও প্রান্তে শীষ দিয়ে উঠল। বলল, কী সব যাতা বলছিস? অযত্ন বলল, মা কালীর দিব্যি। কুলদীপ এইবার চাপা শীষ দিল। উত্তেজিত হয়ে উঠলে ও শীষ দেয়, আর মেজাজ ভালো থাকলে শীষ দিয়ে গান শোনায়। অযত্ন এলোমেলোভাবে ওকে সব খুলে বলল। জট পাকানো হলো। গোটা গল্পটা বুঝতে কুলদীপের অসুবিধা হলো না। সব শোনার পরও বিড় করে শুধু বলল, স্যাটাস্যাট স্যারের আগের জন্ম বোধহয় টিকটিকি ছিল। কুলদীপের রসিকতায় অযত্নের হাসি পেল না। ওর মনে পড়লো টিচার্স রুমের দরজায় দাঁড়িয়ে ওর হাত পা ঠকঠক করে কেঁপেছে। টিফিনের ঘন্টা পড়তেই অযত্নের চমক ভাঙল। ক্লাসের অন্যান্য ছেলে বই খাতা ডেস্কে ঢুকে হুড়মুড় করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল। করিডোরে ওদের হটুপাটির ছোটাছুটিতে হুল্লোড় বেঁধে গেল। কার টিফিন বক্স ছিটকে পড়লো মেঝেতে। ঠং করে আওয়াজ হলো। লুচি আর আলু ভাজা ছড়িয়ে পড়ল। বুট পরা ছুটন্ত পাগুলো নিমেষ সেগুলো মারিয়ে চলে গেল। কারো সেদিকে ভ্রুক্ষেপ নেই। কতক্ষণ নিচের মাঠের দিকে পৌঁছবে সেই চিন্তায় সব মশগুল। কুলদীপ আর অযত্ন বেরোলো সকলের শেষে। ওদের হাতে টিফিন বক্স। সিঁড়ি দিয়ে নামার মুখে রাজীব দাসের সঙ্গে ওদের দেখা হলো। মুখ কালো করে এক পা করে নামছে। গতকাল অমিয় স্যারের সঙ্গে দেখা না হওয়ায় হেড স্যারকে ম্যানেজ করার ব্যাপারটা ভেস্তে গেছে। অযত্ন রাজীবকে সেটা বলতেই ও কাঁচামুচো মুখ করে বলল, আমি স্কুলে এসে হেড স্যারের সঙ্গে দেখা করেছি। বলেছি আজ মাম্মি আর বাপি কলকাতায় গেছে, কাল এসে দেখা করব। বিপদে পড়ে মিশে কথা বলতে হলো। তোরা আমাকে সেভ কর। তোরা আজ আমিও স্যারকে একটু বল প্লিজ। আচ্ছা, মানুষের কি ভুল হয় না? রাজীবের চোখে জল এসে গেল। কুলদীপ বলল, বাংলা সিনেমা লাস্ট সিনের মতো কাঁদবি না। আজ তোর ব্যাপারটা ফয়সলা করে দেবো। এখন টিফিন খেয়ে বল খেল গিয়ে। অচুত্তার কুলদীপ জামগাছ তলায় সিস্টেম বাঁধানো বেদির ওপরে গিয়ে বসলো।
প্রতীক ওদের কাছে বসতে এসেছিল, কিন্তু কুলদীপ ওকে বলল, কিছু মনে করিস না, অচত্যের সঙ্গে আমার একটু প্রাইভেট টক আছে। প্রতীক সন্দেহের চোখে কুলদীপকে দেখলো। আজকাল ওকে মাঝে মাঝে কমলাবালা গার্লস হাই স্কুলে গেটের কাছে ঘুরোঘুরি করতে দেখা যাচ্ছে। সে ব্যাপারে প্রাইভেট কথা কি না কে জানে। কিছু না বলে প্রতীক ভুরু উঁচে ঘাড় নেড়ে চলে গেল। মিহি বরফের গুঁড়োর মতো বৃষ্টি পড়ছে। বাদলা হাওয়ায় সে গুরুর মুখে উড়ে এসে আরাম ছড়িয়ে দিচ্ছে। মেঘের চাপা গুড়গুড় শোনা যাচ্ছে। কখনো কখনো একটু দূরে স্কুলের বাউন্ডারি ওয়াল ঘেঁষে বাঞ্জারার গরু রামুয়া আর তার বাছুর আপন মনে ঘাস খাচ্ছে। দুজনে টিফিন মিলিয়ে মিশিয়ে খেতে খেতে কুলদীপ বলল, স্ট্রেট কাট বলতো, স্যাটের এগেনস্টে কি অ্যাকশন নিতে চাস? অযথ কুলদীপের চোখের দিকে তাকালো। অ্যাকশন নিব কি? ব্যাপারটা ঠিক কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। স্যাটকে একটু ওয়াচে রাখতে হবে। যদি আমাকে ধরে কিছু বলে। অচত্যের বুকের ভিতর কেমন যেন শব্দ হচ্ছিল। দোষ কি আর বলবে যে আমি দেয়ালে বেয়ে টিকটিকির মতো হাঁটছিলাম। তুমি কি কিছু মাইন্ড করো না। তাছাড়া তোকে তো আর একা পাচ্ছে না যে বলবে। অযত্যের মুখ দেখে মনে হলো না ও খুব একটা ভরসা পেয়েছে। ও চুপচাপ বসে বর্ষা ভেজা প্রকৃতি দেখতে লাগলো। কিছুক্ষণ পর কুলদীপ তারা লাগালো, চল আমিও স্যারের সঙ্গে দেখা করে তারপর ক্লাসে যাব। রাজীবের ব্যাপারটা আগে বলা দরকার, নইলে ওর প্রবলেম হয়ে যাবে। বেদি ছেড়ে ওঠার সময় অযত্ন বলল, সত্যবান স্যারের কেসটা কিন্তু কাউকে বলিস না। কুলদীপ মাথা নেড়ে সায় দিল। মনিটর বাসব আর প্রতীককে সঙ্গে নিয়ে অচত্য আর কুলদীপ টিচার্স রুমে গেল। অমিয় স্যারকে অনেক করে বলে কয়ে ওরা রাজীবের গার্জেন কল ঠেকালো। অমিয় স্যার অচত্যকে বললেন, এই তোর বাংলা খাতাটা আমার দেখা হয়ে গেছে, এত বানান ভুল করিস কেন রে? অবিধান অবলোকন করবি, ছুটির পরে সে খাতাটা নিয়ে যাস। কাল বর্ষণের জন্য আমি একটু অতিভীতি বেরিয়ে গিয়েছিলাম, আবার সেই ছুটির পর তার উপর আবার আতিভীতি। অমিয় স্যারের সঙ্গে পরিচয় না হলে অচত্য কোনোদিনও জানতেই পারত না ওর মাতৃভাষায় এত মারপ্যাঁচ আছে। আচত্যের চোখ অনেকক্ষণ ধরে চারদিকে ঘুরপাক খাচ্ছিল। স্যারদের বসার বিশাল টেবিলের শেষ প্রান্তে সত্যবান স্যার বসে আছে, কি একটা বইয়ের পাতায় ডুবে আছেন। চারপাশের জগৎ সম্পর্কে কোনো হুঁশ নেই। অচিত্ত অমিয় স্যারের কথার উপর কথা বলতে পারলো না, শুকনো মুখে ঘাড় নাড়ল। ছুটির পরেও স্যারের সঙ্গে দেখা করতে আসবে। টিফিন শেষের ঘন্টা একটু আগে বেজেছে। ওরা চারজন তাড়াতাড়ি পা চলিয়ে ক্লাসে ফিরে চলল। অযত্যের মনে অশান্তির জ্বর দ্বিগুণ হয়ে গেল। ও কি স্যারের সঙ্গে দেখা করতে একা যাবে, নাকি কুলদীপ, বাসব কিংবা সৌরভকে সঙ্গে নিয়ে যাবে? কিন্তু সঙ্গে কাউকে নিয়ে গেলে অমিয় স্যার বিরক্ত হতে পারে। তাই ছাড়া টিচার্স রুমে সত্যবান স্যার তো ওকে আর একা পাচ্ছে না। সুতরাং ছুটির ঘন্টা পড়তে না পড়তে অযত্য পা চালালো টিচার্স রুমের দিকে। দেরি করে গেলে টিচার্স রুম ফাঁকা হয়ে যেতে পারে, সেই ঝুঁকি অযত্য নিতে চায় না। টিচার্স রুমে গিয়ে দেখলো অমিয় স্যার ছাড়া আরও অনেক স্যারই তখন সেখানে রয়েছে। যদিও সত্যবান স্যারকে অযত্য দেখতে পেল না। অনুমতি নিয়ে অমিয় স্যারের কাছে গেল অচত্য। স্যারের কাছ থেকে খাতা নিয়ে ব্যাগে ঢুকে করিডোর ধরে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে নামার সময় ওর কাঁধে কে যেন হাত রাখলো। মুখ তুলে তাকালো সত্যবান স্যার। মুখে এক চিলতে হাসি, জিভের ডগা দিয়ে ঠোঁট চাচ্ছেন। আশেপাশে আরো কয়েকজন ছেলে সিঁড়ি দিয়ে বেয়ে নামছে, কিন্তু ওরা নিজেদের মধ্যে গল্প করতে মশগুল। সত্যবান স্যার ওর সঙ্গে সঙ্গে নামতে লাগলেন আর চাপা গলায় বলতে লাগলেন, জানিস তো মানুষ অনেক সময় ভুল দেখে। যেমন তুই কাল বিকেলে যা দেখেছিস ভুল দেখেছিস, কারণ তুই যা দেখেছিস সেটা প্রমাণ করতে পারবি না। আর প্রমাণ দিতে না পারলে কেউ তোর কথা বিশ্বাসও করবে না। স্যার হিসেবে শব্দ করে হাসলেন। এখন বিজ্ঞানের যুগ, সবাই শুধু প্রমাণ চায়। গলা শুকিয়েও কাঁধের উপর স্যারের আঙুলের চাপে ব্যথা লাগছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। অচত্যের মনে হচ্ছিল এখনই বুঝি অজ্ঞান হয়ে যাবে। একতলা নেমে সত্যবান স্যারের বাঁদিকে কয়েক পা হেঁটে গেলেন। ক্লাস 5-এর বি সেকশনের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। অযত্য কাঠের বোতলের মতো স্যারের পাশে পাশে হাঁটছিল। স্যার থমকে দাঁড়াতেও দাঁড়িয়ে পড়ল। একদিকের বারান্দাটা ওর মধ্যে ফাঁকা হয়ে গেছে, সুতরাং ওদের কথা শুনতে পাবে কাছাকাছি এমন কেউ নেই। ক্লাসরুমের দরজার কাজটাই অযত্যকে এরকম ঠেলে নিয়েই গেলেন সত্যবান স্যার। চাপা গলায় বললেন, শোন, কাউকে কোনো কথা বলবি না। অবশ্য বললেও কেউ আমল দেবে না। ওরে মানুষের কি ভুল দেখার কোনো শেষ আছে? এই দেখ বলেই স্যারের অচত্যের চোখের দিকে তাকালেন। অচত্য দেখলো সেখানে ধকধক করছে দুটো সবুজ টুনি বাল্ব, আর তার মধ্যে দুটো কালো ফুটলি হলো চোখের মণি। এটাও তুই ভুল দেখেছিস। মিহি সুরলে গলা সত্যবান স্যার বললেন, কারণ তুই এটা প্রমাণ করতে পারবি, সুতরাং তোর কথা কেউ বিশ্বাস করবে না। একটা দীর্ঘশ্বাস ফেললেন সত্যবান স্যার। তার হিমেল ঝাপটা অচত্যের মুখ ছুঁয়ে গেল। অচত্যের গায়ে কাটা দিল। ওর লক্ষ্য করলো স্যারের চোখের সবুজ রং ধীরে ধীরে ফিকে হয়ে সাদাটে হয়ে গেল। তারপর সামান্য ছাই রং হয়ে কটা চোখের চেহারা নীল, তারপর কালচে হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। সত্যবান স্যার হাসলেন, তুই কাউকে কিচ্ছু বলবি না, কারণ তুই
আসলে কিছুই দেখিসনি। কাল সন্ধ্যাবেলায় কোচিংয়ে আসবি, কামাই করবি না, ভাবিস না তুই পালিয়ে বাঁচবি, আমাদের হাত থেকে পালানো যায় না। অচ্যুত ভয়ে সিটে গিয়েছিল, ওর মুখ থেকে কোনো শব্দ বেরোল না। কাঁধের উপর স্যারের বাঁকানো আঙুলের চাপ যেন ছুরি বিধিয়ে দিচ্ছিল। এখন যা। সত্যবান স্যার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে ওকে আলতো করে ঠেলে দিল। তুই কিন্তু কিছুই দেখিসনি। অচ্যুত আর একটু হলে টলে পড়ে যাচ্ছিল। কোনো রকম নিজেকে সামলে নিয়ে ও মাঠে নামবে সিঁড়ির ধাপের দিকে এগুলো। ভয়ে পিছন ফিরে তাকাতে পারলো না। জল কাদা পেরিয়ে যখন ও সাইকেল স্ট্যান্ডের কাছে পৌঁছলো তখন প্রতীক ওকে পিছন থেকে ডাকলো। অচ্যুত ফিরে তাকাতেই প্রতীক জিজ্ঞেস করলো, তোকে স্যাঁতস্যাঁতে ওরকম হাসতে হাসতে কী বলছিল রে? কিছু না, কাল কোচিংয়ে খাতা বই ঠিক মতো নিয়ে যাওয়ার কথা বলছিল। অচ্যুতের গলা সামান্য কেঁপে গেল। তোকে স্যার হেভি ফেভার করে, বেজার মুখে বলল প্রতীক। অবশ্যই ফেভার তো করবে, তুই অঙ্কে 100 পাস, আর আমার নাম্বারটা 4 কি 5 দিয়ে গুণ করলে তবে 100 হয়। তবে অঙ্কটা আমি মোটেও ভয় পারি না লড়ে যাই। অচ্যুত হাসতে পারলো না, কারণ সত্যবান স্যারের একটা কথা বারবার ওর মনে কাটার মতো বেজছিল। বাড়ি ফিরেও ওর খসখসিটা গেল না। স্যার বলছিল আমাদের হাত থেকে কেউ পালানো যায় না, এর মানে কি? অযথা রাতে কুলদীপ আর সৌরভকে ফোন করলো, পড়াশোনা নিয়ে কথা বললো, কোচিং নিয়ে কথা বললো, কিন্তু সত্যবান স্যার কথা বললো না। বরং কুলদীপ উৎসাহ নিয়ে সত্যবান স্যারের রহস্য ভেদ করার ব্যাপারে নানান অদ্ভুত পরামর্শ দিল। বললো স্যারকে ফলো করতে হবে, বুঝলি, সবসময় নজর রাখতে হবে, তাহলে কেসটা বোঝা যাবে। অচত্য তখন ভাবছিল, কুলদীপ তো আর স্যারের সবুজ চোখ দেখেনি, দেখলে বোঝা যেত ওর এখনকার এত সাহস কতটা চুপসে যায়। রাতে বিছানায় শুয়ে অচত্য এরকম জেগেই রইল। ওর ভিতর থেকে ভয়টা কিছুতেই যেতে চাইছিল না। পরদিন স্কুলে যাওয়া নিয়ে সামান্য ভয় করলেও সেটা মা বাপিকে বুঝতে দিল না। মনে মনে ঠিক করলো স্কুলে কখনো আর একা থাকবে না, যেখানেই যাক 2-1 বন্ধুকে সঙ্গে নেবে, এমনকি টয়লেটে গেল। স্কুলের সময়টা শান্তিমতোই কেটে গেল। তবে একবার সত্যবান স্যারের করিডোরে অচত্যের পাশ দিয়ে হেঁটে গেছেন, কিন্তু ওকে চিনতে পারেননি। অচত্যের সঙ্গে প্রতীক ছিল। পরশুদিন সত্যবান স্যার এরকম অদ্ভুত আচরণ নিজের চোখে দেখেছে। স্যার চলে যাওয়ার পর ও চাপা গলায় বলল, যাই বল স্যাট কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। অচত্য চুপ করে রইল। এই 1.5 দিনে চুপ করে থাকাটা ওর দিব্যি অভ্যেস হয়ে গেছে। স্কুল ছুটির পর একটা বিচিত্র দৃশ্য অচত্যের চোখে পড়ল। ওরা যখন বেরোচ্ছে তখন দেখলো সত্যবান স্যার মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাঞ্জারের গরু আর বাছুরকে আদর করছেন। ওদের গলার কাছে কুচি দেয়া যে নরম চামড়া থাকে তাকে গলকম্বল বলে, সেখানে হাত বুলোচ্ছে। আর অবলা জীব দুটো চুপটি করে দাঁড়িয়ে স্যারের আদর খাচ্ছে। গরু বাছুরকে আদর করা নিশ্চয়ই খারাপ নয়, কিন্তু সত্যবান স্যারকে আগে কখনো কেউ এরকম আদর করতে দেখেনি। সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নানান দুশ্চিন্তা অঞ্চিতের মাথায় ভেতরে ছুটাছুটি শুরু করলো। ঘন্টা 2 পর যখন ও সত্যবান স্যারের কোচিংয়ে রওনা হলো তখন চিন্তাগুলো ওর মাথায় থেকে যায়নি। আকাশ ঘোলাটে মেঘলা ভেজা মেঘের আড়ালে আবছা ভাবে চাঁদ দেখা যাচ্ছে। বেহিসেবি বাদলা হাওয়া কখনো কখনো গাছগাছালির পাতা দুলিয়ে দিচ্ছে। ভাঙাচোরা রাস্তা এখানে ওখানে জল কাদার নকশা, দোকানপাটে খদ্দরে তেমন ভিড় নেই। পথ চলতি সাইকেল, রিক্সা আর স্কুটারকে পাশ কাটিয়ে সাবধানে সাইকেল চালাচ্ছে অচত্য। সত্যবান স্যারের কোচিং স্কুল পাশ দিয়ে যেতে হয়। যাওয়ার সময় দেখলো অন্ধকারের ভূতের মতো দোতলা স্কুল বাড়িটা দাঁড়িয়ে আছে, শুধু বাঞ্জারের ঘরে আলো জ্বলছে। কোচিংয়ে পৌঁছে প্রথম একটা কি হয় ভাব থাকলো। শেষ পর্যন্ত কোচিংয়ের সময়টা বেশ স্বাভাবিকভাবেই কাটলো। গত সপ্তাহের মতো তুখোর পেশাদার ঢঙে পড়ালেন সত্যবান স্যার। অচত্যের অঙ্ক কষার কেরামতিকে তারিফ করলেন, ওর পিঠ চাপড়ে দিলেন। প্রতিটা অঙ্ক বেশ সহজ করে সবাইকে বুঝিয়ে দিলেন, মনোযোগ দিয়ে খাতা দেখিয়ে দিলেন। সব মিলিয়ে কোথাও কোনো ছন্দপতন নেই। তবে একটা ব্যাপার সামান্য খটকা লাগলো অচত্যের। রাজীবের অঙ্কের অবস্থা প্রতীকের মতোই। তার উপর রাজীবের আবার অঙ্ক নিয়ে আতঙ্ক আছে। অঙ্ক কষতে গিয়েও ঘন ঘন আটকে যাচ্ছিল। সত্যবান স্যার অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিলেন। তারপর ওর কাছে গিয়ে আলতো করে ঘাড়ে হাত বুলোতেই লাগলেন, চেষ্টা করে ঠিক পারবি, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। রাজীবকে আজ যেন স্যার বড্ড বেশি যত্ন নিয়ে অঙ্ক দেখাচ্ছে। আগে কখনো এত যত্ন অচত্যের চোখে পড়েনি। তার উপর ঘাড়ে যেরকম মোলায়েম করে হাত বোলাচ্ছেন, তাতে বাঞ্জারের গরু বাছুরকে আদর করার কথা মনে পড়ে যাচ্ছিল। অচত্য মনে মনে নিজেকে ধমক দিল, আজকাল ওর কি হয়েছে, সবকিছু শুধু খটকা লাগছে। একজন স্যার কি হঠাৎই স্নেহপ্রবণ হতে পারে না? কিন্তু ধমক খেয়েও অচত্যের মনে মানতে পারছিল না, বরং ভাবছিল, হঠাৎ করে কেউ যদি দেয়ালে বেয়ে হাঁটতে শুরু করে তাহলে তার আচমকা স্নেহপ্রবণ হয়ে উঠতে বাধা কি? কোচিং শেষ করে ফেরার সময় রাজীব বলল, অচত্য আমি তোর সঙ্গে যাব, আমাকে পরেশদার কেকের দোকানে নামিয়ে দিবি। রাজীবের সাইকেল নেই, অ্যাক্সিডেন্ট হবে এই ভয় বাবা মা কিনে দেননি।
কুলদীপ কোচিং ক্লাস চলার সময় অনেকবার অচত্যের দিকে তাকিয়ে হতাশভাবে ইশারা করছে, ঠোঁট উল্টো মাথা নাড়ছে। হঠাৎ সন্দেহজনক কিছু নজরে পড়ছে না। অচত্য কোনো উত্তর দেয়নি। কোচিংয়ের বাইরে পেরিয়ে অচত্যের কানের কাছে মুখ নিয়ে এসে কুলদীপ বলল, ধৈর্য চাই, ধৈর্য, সহজে রসের জোট খুলবে না। অচত্য বলে সায় দিল। ওর সাইকেল সামনের রোডে বসার সময় রাজীব জিজ্ঞেস করলো, আমাকে ক্যারি করতে পারবি তো? এই জল কাদায় যদি ফেলে দিস তাহলে জামা প্যান্টে 12টা বেজে যেত। তারপর মামির 1000টা কোশ্চেন। তোর কোনো ভয় নেই, আমি 3 মাস ধরে ডাবল ক্যারি করছি। ওকে বসিয়ে নিয়ে অচত্য সাবধানে সাইকেল চালাতে লাগলো। এখন বৃষ্টি নেই, তবে কখন শুরু হবে কেউ বলতে পারে না। কাগজে লিখেছে কোথাও যেন নিম্নচাপ হয়েছে, তার জন্য নাকি এরকম বাজে অবস্থা। একটু পরেই ওরা স্কুলের কাছাকাছি চলে এলো। স্কুলের একরকম পাশে এক প্রকাণ্ড পুকুর, তার ঢালু পার বড় বড় মান কচু গাছ আর আগাছার ঝোপ, নাম না জানা লতানে গাছের দল আধো অন্ধকারে সাপের মতো জড়াজড়ি করে রয়েছে। পুকুর পাড়ে বেড়ে ওঠা আগাছার রমরমাকে রুখে দিয়েছে ছোট ছোট 4-5টা দোকান, দরমা বাসার চাটাই দিয়ে ঘেরা, চা, সিগারেটের, পান, বিড়ির দোকান। সেখানে হারিকেন বা কুপির আলো জ্বলছে। দোকানগুলোর ফাঁক দিয়ে চোখে পড়ছে অন্ধকারের কচু পাতার কালো ছায়া। সেখান থেকে নানান সুরে ভেসে আসছে ব্যাঙের ডাক। পুকুর পেরে স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় গরুর হাম্বা ডাক আচত্যের কানে এলো। আচত্য বলল, সেটা আজ তোকে ব্যাপক আদর করছিল। হ্যাঁ রে, আমিও তো ব্যাপাচাকে খেয়ে গেছি। অন্যদিন কিরকম বকুনি দেয় বলে বাপকে রিপোর্ট করবে, এবার তুই অ্যানুয়াল অঙ্কে 80% পাবি। ব্যাট দেখিস। পরেশদার কেকের দোকানে এসে গিয়েছিল। অচত্য দোকানের কাছে গেছে সাইকেল থামালো। কাঁচা ড্রেনের উপরে পাতা সিমেন্টের স্ল্যাবেও সামনের চাকা ঠেকে গিয়ে সামান্য ঝুঁকড়ি লাগলো। রাজীব সাইকেল থেকে নেমে দাঁড়ালো। কাল টিফিনের জন্য কেক আর প্যাটিস কিনবো। অচত্য টিফিন মায়ের হাতে তৈরি লুচি কিংবা পরোটা নিয়ে যায়, সঙ্গে আলুর তরকারি বা আলু ভাজা। মাসে 2-1 দিন কেক বা প্যাটিস, আর 2-3 দিন টাকা পকেটে থাকলে টিফিনের সময় স্কুলের দরজায় ভিড় করে দাঁড়ানো। বিভিন্ন ওলাদের কাছ থেকে ঝালমুড়ি, ঘুগনি বা বাদাম খায়। রাজীব হঠাৎ জিজ্ঞেস করলো, একটা সিগারেট টেস্ট করে দেখবি নাকি? না না, আমার ওসব ভালো লাগে না। সেদিন কুলদীপ 2-4 টান দিয়েছিল, মন্দ নয় জানিস তো। ও মাঝে মাঝে স্মোক করে। জানি। রাজীব আবদারের গলায় বলল, যাই বল, আজ এরকম বৃষ্টি বাদলার দিন একটা সিগারেট ধরাতে ইচ্ছে করছে। অচেনা দোকান থেকে কিনবো, তারপর 2টো টফি খেয়ে বাড়ি যাবো, কেউ গন্ধ হবে না। তুই খাবি নাকি? শিওর? অচেত এসে বলল, না। তারপর রাজীবকে টাটা করে চলে গেল। রাজীব পরেশদের দোকানে ঢুকতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে কে যেন নাম ধরে ডাকলো। ঘুরে তাকালো রাজীব, সত্যবান স্যার সাইকেল পাশ দিয়ে দাঁড়িয়ে আছেন। রাজীবের দিকে তাকে অল্প অল্প হাসছেন। রাজীব স্যারের কাছে এগিয়ে গেল। কিছু বলবেন স্যার? হ্যাঁ। কি কিনবি? কিনে নে, তারপর চল। যেতে যেতে বলছি, তোর বাড়ি তো স্টেশনের দিকে, চল তোকে বাড়ির কাছে নামিয়ে দেব। সিগারেট খাওয়াটা ভোগে গেল, মনে মনে ভাবলো রাজীব। স্যার যে পিছন পিছন আসবেন তা ও কেমন করে জানবে? এরকম আগে কখনো হয়নি। কিন্তু রাজীব অবাক, ভাবটা চেপে রাখলো। ছোট্ট করে বলল, 1 মিনিট ওয়েট করুন স্যার, আমি এক্ষুনি আসছি। তারপর ছুটে ঢুকে বলল পরেশদার দোকানে। পরদিন স্কুলে ঢুকে অচত্য দেখলো বাঞ্জারার ঘরের সামনে অনেক ছাত্রের ভিড়। 2-1 জন গার্জেন আর স্যারও দাঁড়িয়ে আছেন সেখানে। সাইকেল জায়গা মতো রেখে মাঠের কোণের দিকটায় ছুটে গেল অচত্য। ভিড় ঠেলে সরিয়ে ভিতরে ঢুকলো। দৃশ্যটা দেখার আগে বাঞ্জারার বউয়ের কান্না শুনতে পাচ্ছিল অচত্য। কে ছিল দেশালি ভাষায় বিলাপ করছিল। ওর কথা একটা বর্ণ অচত্য বুঝতে পারছিল না, শুধু রামুয়া শব্দটা শুনতে পাচ্ছিল, আর এটুকু বুঝতে পারছিল ভালোবাসার কেউ মারা গেলে মানুষ এরকম বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে। বৃত্তের ভিতরে ঢুকে দৃশ্যটা দেখতে পেল অচত্য। রামু আর ওর বাছুর মাটিতে পাশাপাশি পড়ে আছে, ওদের চোখ বোঝা। বাঞ্জারার বউ ওদের শরীর এলিয়ে কাঁদছে। বাঞ্জারার এক পাশ বেজার মুখে উবু হয়ে বসেছিল, চোখ চলছল, মাথাটা ডান হাতে ভর দিয়ে হেলানো। অচত্য অবাক হয়ে দেখলো রামু আর ধবধবে সাদা গলায় রক্তের দাগ, খানিকটা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। ওর বাছুরের দশাও তাই। ঠিক মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু ওদের নরম গলায় কামড় দিয়েছে। কিন্তু এই সামান্য ক্ষত থেকে কি এত বড় বাপের একটা গরু মরে যেতে পারে? তাছাড়া কোনো জানোয়ারই বা গরুর গলায় এভাবে কামড়ায়? সাপ নাকি কুকুর? বাঞ্জারা এবং আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকজনের কথাবার্তার টুকরো জুড়ে গোটা গল্পটা মোটামুটি আজ করতে পারলো অচত্য। আজ ভোর রাতের দিকে গোয়াল ঘর থেকে একটা ঝটাপটির শব্দ বাঞ্জারা শুনতে পায়। ব্যাপারটা কি বোঝার জন্য বিছানা ছেড়ে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে সব আবার চুপচাপ হয়ে গেছে। তখন বাঞ্জারা আর ঘর ছেড়ে বেরোয়নি। অনেক সময় রামু আচমকা খেপে উঠে পা ছোড়াছুড়ি করে। ব্যাপারটা সেরকম কিছু একটা ভেবে বাঞ্জারা আবার শুয়ে পড়ে। পাশে ঘুমিয়ে থাকা বউকেও আর ডাকেনি। সকালবেলা ঘর থেকে বেরিয়ে বাঞ্জারার বউ চিৎকার করে ওঠে। সে চিৎকার শুনে বাঞ্জারা ছুটে যায়। দেখ, রামু গোয়ালঘরের বাইরে জলকাদার উপর কাত হয়ে পড়ে আছে। তখনও দেহ একেবারে আশা হয়ে যায়নি।
আর ওর বকনা বাছরটা গোয়ালঘরের ভিতর চোখ কপালে তুললে শেষ। বাঞ্জারা আর ওর বউ মিলে বাছরটার দেহ গোয়ালঘরের কোমট অন্ধকার থেকে বাইরে খোলা হাওয়ায় নিয়ে আসে। তারপর ঘটির পর ঘটি জল ঢেলে মা মেয়েকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সবই বেকার। দুজনেরই দেহান্ত হয়ে যায়। অচিন্তের দৃশ্যটা ভালো লাগছিল না। ও ভিড় ঠেলে বাইরে বেরিয়ে এলো। পিছন থেকে কুলদীপ ওর কাঁধে হাত দিল। অচিন্ত চমকে উঠল। কুলদীপ কখন এসেছে ও টেরও পায়নি। কুলদীপ হাতগুলি দেখে বললো, চল ক্লাস বসে যাবে, আজ তো আর ঘন্টা পড়বে না। ওই গরু আর বাছুরটার কি করে এমন দশা হলো বলো তো? কি জানি। ঠোঁট উল্টালো কুলদীপ। শোন, আজ সকালে মাওলি ফোন করছিল, ও আজ হিস্ট্রি কোচিংয়ে যাবে না, ওর নোটটা নেক্সট উইকে ফেরত দিবে। অচেতন কয়েকদিন সুপার মার্কেটের কাছে ইতিহাস পড়তে যায়। ওখানে নগেন স্যারের কোচিংয়ে আছে। নগেন স্যার চিত্তরঞ্জন হাই স্কুলের টিচার ছিল, প্রায় বছর দশেক হলো রিটায়ার করছে। নগেন স্যার যখন ইতিহাস পড়ান তখন অচেতের মনে হয় ওরা যেন সিনেমা দেখছে। ওদের চোখের সামনে চন্দ্রগুপ্ত, চাণক্য, মেগাস্থিনিস চলে ফিরে বেড়াচ্ছে। মাওলি কমলাবালা গার্লস হাই স্কুলে পড়ে, অচত্যদের পাশের বাড়িতেই থাকে। অথচ সবসময় কুলদীপকে ফোন করে অচত্যকে খবর দেয়। মাওলি খুব ছটফটে, শাড়ি পরতে ভালোবাসে না। বেনিদুলিয়া হাটে একদিন বিকেলে ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছিল অচত্য। খেয়াল করেনি যে ওদের ছাদে দাঁড়িয়ে মাওলি ওর ঘুড়ি ওড়ানোর হাস্যকর চেষ্টা দেখছে। যারা সবসময় লেখাপড়া করে তারা ঘুড়ি ওড়াতে গেলে এরকমই হয়। ঘুড়ি ওড়ানো থামিয়ে ফিরে তাকালো অচত্য। ওর ময়ূরপঙ্খী ঘুড়িটা হাত খেয়ে সামনের বাড়ি শিউলি গাছে আটকে গেছে। তাই দেখে মাওলি খিলখিল করে হেসে গড়িয়ে পড়ছিল। অচত্য বলল, আমি মোটেও সবসময় লেখাপড়া করি না, তাহলে এখন ঘুড়ি ওড়াচ্ছি কী করে? ঠোক বেঁকালো মাওলি। আজকের ব্যাপারটা তো একটা অ্যাক্সিডেন্ট। তুমি দিন রাত লেখাপড়া করো বলেই তো আমার পড়ায় মন বসে না। দুধ যত সব উল্টাপাল্টা কথা। ওর অভিযোগ হেসে উড়িয়ে দিতে চাইলো অচত্য। বললো, এরকম আবার হয় নাকি? হয়, দেখবে আজ আমার কি দারুণ পড়ায় মন বসবে। মাঝে মাঝে এরকম অ্যাক্সিডেন্ট হলে বেশ হয়, তাহলে সব কাজে আমার মন বসবে। হয়তো কিছু বুঝে উঠতে পারছে না। ও ছাদের পাঁচিলের কাছে এসে 7-8 ফুট দূরে দাঁড়িয়ে থাকা মৌলিকে দেখছিল। মৌলির মাথার পিছনে সূর্য অস্ত যাবে বলে তৈরি হচ্ছিল। মাঝে মাঝে এরকম অ্যাক্সিডেন্ট হলে বেশ হয়। তার মানে? মৌলি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, সকালে আর বিকেলে ছাদে এসে একটু ফ্রেশ বাতাস তো নিতে পারো, তাহলে দেখবে ভালো হবে। কার? দুজনেরই। মৌলির মুখে সূর্যের তেরসা আলো পিছলে গেল। ও চটপটে ঘুরে দাঁড়িয়ে এরকম ছুটেই চলে গেল। সেদিন অচত্য ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিল। ঘুড়ি লাটায় হাতে নিয়ে মাওলির এলোমেলো কথার মানে বোঝার চেষ্টা করছিল। তারপর থেকে অচত্য লক্ষ্য করছে মাওলির কাজের কিছু বলার থাকলে ও কুলদীপের মারফত বলে পাঠায়। ইতিহাস কোচিংয়ে যখন পড়তে যায় তখন ও অচত্যের সঙ্গে খুব একটা কথা বলে না, বরং ছাদে যখন দেখা হয় তখন অনেক সহজভাবে অনেক উল্টাপাল্টা কাজের কথা বলে তুমি ভীতু, তোমার মাথায় বুদ্ধি নেই, কী করে অঙ্কে 100 পাও কে জানে। অচত্য জবাব না দিল, ওর কথাগুলো নিয়ে চুপচাপ বসে ভাবে। এখন কুলদীপ যে নোটটার কথা বলছে সেটা মাওলি চেয়ে পাঠিয়েছিল কুলদীপের মারফত। এবার সেটা ফেরত আসবে কুলদীপের হাত দিয়ে। তাহলে তো মাওলি কুলদীপের কাছ থেকে নোটটা নিতে পারত, কারণ নগেন স্যারের ডিকটেশন থেকে ওরা সবাই নোট নিয়েছিল। সেদিন মাওলি আসেনি। আবার একদিন ছাদে দেখা হতে অচেত এই অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রশ্ন করছিল। উত্তরে মাওলি এসে বলছিল, এতে একটু অন্যরকম মজা আছে, তুমি বুঝবে না। ওর ভ্যাবাচাকা মুখের দিকে তাকে একটু পর মৌলি বলছে, ঠিক আছে, আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি। সামনাসামনি কথা বলার চেয়ে টেলিফোনে কথা বললে কত ভালো লাগে। আবার সেই কথাগুলো চিঠি দিয়ে বলা বলি করলে ও ফ্যান্টাস্টিক। একটু চুপ করে থেকে অচত্যকে দেখলো মৌলি, তারপর জিজ্ঞেস করলো, কিছু বুঝলে? অচত্য মাথা নাড়লো, সত্যিও কিছু বোঝেনি। তা এখন কুলদীপের কথায় শুধু ঘাড় হেলালো। তখনই ওর চোখ গেল স্কুলের দোতলা বারান্দার দিকে। সত্যবান স্যার বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। আকাশের দিকে তাকিয়ে এক মনে সিগারেট খাচ্ছেন। নিচে বাঞ্জারার ঘরের কাছে যে অত হইচই ভিড়, সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। হঠাৎই মাঠে একটা শোরগোল ব্যস্ততা শুরু হলো। ছাত্রের দল প্রায় ছুটে গেল স্কুল বিল্ডিং এর কাছে। হুড়মুড় করে যে যার ক্লাসরুমের দিকে রওনা হলো। ওদের কথাবার্তার টুকরো শুনে অচত্যরা বুঝলো হেড স্যার এসে গেছে। পিছন ফিরে তাকাতে ওরা হেড স্যারকে দেখতে পেলো। হেড স্যার মহল্লার পুরকায়স্থ রোগা শরীরটাকে টান টান করে মাঠের উপর দিয়ে হেঁটে আসছেন। মাথায় টাক, চোখে চশমা, ভাঙা গাল, চোয়াল শক্ত, দেখলেই বোঝা যায় বেশ কড়া ধাতের মানুষ। সবসময় ডিসিপ্লিন বজায় রাখতে চান, কিন্তু আজ প্রেয়ার হবে কি না কে জানে। বাঞ্জারা ঘন্টা বাজাতে পারেনি, তাছাড়া অনেকটা দেরিও হয়ে গেছে, কিন্তু প্রেয়ারের ঘন্টা বাজলো। দেরিতে হলো। হেড স্যার পরিস্থিতির দায়িত্ব নিয়েছে। এখন বাঞ্জারার গরু বাছুরের মৃতদেহ নিশ্চয়ই একটা গতি হবে, কিন্তু কোনো প্রাণী ওদের গলায় এমন হিংস্র কামড় বসে সেটা জানা যাবে কি? ক্লাস বসলো। অচত্য ভাবলো,
ভালো করে পড়ায় মন দিতে পারছিল না, বারবার ভাবছিল স্কুল হঠাৎ এসব কী শুরু হলো। টিফিনের সময় প্রতীক ওকে জিজ্ঞেস হলো, কী রে রাজীব, রাজীব এলো না? অযত্ন বলল, দেখছি তো আসেনি। একই সঙ্গে ওর মনে পড়ে গেল রাজীব আজ টিফিনের জন্য কেক প্যাটিস কিনতে পরেশদার দোকানে নেমেছিল। তাহলে কি হঠাৎ করে ওর জ্বর টর হলো কিনা? চুরির ব্যাপারটা ধরা পড়ার পর থেকে রাজীব ওদের অনেক কাছাকাছি চলে এসেছে, নিজের অন্যায়ের জন্য বারবার ওদের দুঃখ করেছে, ক্ষমা চেয়েছে। অযত্ন ভাবলো রাতে একবার ফোন করে রাজীবের খবর নেবে, কিন্তু তখনই খেয়াল হলো ওর কাছে তো রাজীবের ফোন নাম্বার নেই। তখনও প্রতীককে বললো ফোন করে রাজীবের খবর নিতে। টিফিনের সময় প্রতীক পকেট থেকে একটা পাতলা ক্যালকুলেটর বের করে অচত্যদের দেখালো, আমার ছোট মামা পরশু আমেরিকা থেকে ফিরেছে, আমার জন্য এটা নিয়ে এসেছে। ওরা একে একে ওটা দিয়ে হাতে বোতাম টিভি দেখতে লাগলো। কুলদীপ বলল, তোরা ক্যালকুলেটর পরে দেখবি, আগে শোন, সামনের শনিবার 2টার সময় সি সেকশনের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ ঠিক করেছি। আজ ছুটির পর টিম ফাইনাল করে ফেলতে হবে। বাসব সৌরভ হই হই করে উঠলো, ওরা দুজন ফুটবলের পক্ষ। তারপর ফুটবল নিয়ে জোরালো আলোচনা শুরু হয়ে গেল। কিছুক্ষণের জন্য বিপজ্জনক অশুভ ঘটনাগুলো মুছে গেল ওদের মন থেকে। সেদিন ছুটির পর যখন সাইকেল করে বাড়ি ফিরছিল তখন ওর মনটা বেশ হালকা লাগছিল। আজ 7টার সময় নগেন স্যারের কাছে পড়া আছে, মৌলি আজ আসবে না। কুলদীপকে নিয়ে মৌলি যেমন খবর পাঠায়, অযত্নেরও কি পাল্টা কোনো খবর পাঠানো উচিত, নাকি কাল বিকেলে ছাদে উঠে ওর জন্য অপেক্ষা করবে? যদি অ্যাক্সিডেন্ট হয়। মৌলকে সত্যবান স্যারের ব্যাপারটা একটু বলা হয়নি, বলতে পারলে অযত্নের মন হালকা হতো। ইতিহাসের কোচিং সেরে অযত্ন বাড়ি ফিরলো প্রায় 9:45 নাগাদ। আর ফিরেই শুনলো প্রতীক ওকে ফোন করেছিল, কোচিং থেকে ফিরলে ফোন করতে বলেছে, খুব জরুরি দরকার। ওই গাতা গুছিয়ে রেখে প্রতীককে ফোন করলো অচ্যুত। একবার রিং বাজতে না বাজতে প্রতীক রিসিভার তুলে বলল, হ্যালো, আমি অচ্যুত। ও, তোর ফোনের জন্য ওয়েট করছিলাম, এখনই রাজীবের বাড়িতে যেতে হবে। কেন? অচ্যুত অবাক হয়ে বলল, সে অনেক ব্যাপার, গেলে সব জানতে পারবে। আমি কুলদীপকে ফোন করে দিচ্ছি, ও 10 মিনিটের মধ্যে রাজীবের বাড়ি পৌঁছে যাবে, তুইও চলায়। অযুতের বুকের ভিতরে একটা ধকধকানি শুনল। রাজীব কাল টিফিনের কেক প্যাটিস কিনছিল, কিন্তু আজ স্কুলে আসেনি। ওর কি কোনো বিপদ হয়েছে? কি হয়েছে রাজীবের? অযত্নের গলার স্বরটা খসখসে হয়ে গেল। বললাম তো, গিয়ে সব শুনবি। ফোন রেখে দিল প্রতীক। অযত্ন মায়ের কাছে গিয়ে বলল, আমাকে এখনই একবার সাইকেল নিয়ে বেরোতে হবে। কেন রে? রাত 9টার সময় কোথায় বেরোবি? অন্যদিকে চোখ ফিরে মিথ্যা কথা বলল অচ্যুত। প্রতীকের কাছে আমার একটা নোট রয়ে গেছে, সেটা আজ রাতে লাগবে, পড়তে হবে। বেশিক্ষণ লাগবে না, আমি 10টার মধ্যে ফিরে আসবো। সাইকেল নিয়ে রাস্তায় বেরোলো অচ্যুত। আকাশের দিকে একবার তাকালো, সেখানে ঘোলাটে কালচে মেঘ অপেক্ষা করছে। তখনই চোখ গেল মালুদের বারান্দা, একটা মেয়েলি ছায়া সেখানে দাঁড়িয়ে আছে, হাতে ধরা রেডিও বাজাচ্ছে। সাইকেল চেয়ে রাজীবের বাড়ির দিকে যাওয়ার সময় অচ্যুত বেশ বুঝতে পারছিল ওর বুকের হালকা ভাবটা কখন যেন মিলে গেছে, তার বদলে মেঘলা আকাশে চুপি চুপি সেখানে ঢুকে পড়েছে।